দুদিন পর ভর্তি পরীক্ষাটা দিয়ে আমি বাড়িতে চলে যাব খালামণি। মাহবুবা সুলতানা কিছু বললেন না, যেন সে শুনতেই পাননি মেহেকের কথা। এই ব্যাপারগুলোই আর মেহেকের ভালো লাগে না। মাহবুবা সুলতানা বলতে গেলে কোনো কথাই বলেন না কারো সাথে। অজ্ঞতা রেহানা বেগমই বললেন, ঠিক আছে, কিন্তু কয়দিন থাকবা? প্লেটের দিকে তাকিয়ে রইল মেহেক, শান্ত গলায় বলল, জুলাই মাস থেকে ক্লাস শুরু হবে, তার কয়েকদিন আগে আসব। ভর্তি পরীক্ষার 4 মাস পরে ক্লাস শুরু হবে। রেহানা বেগমের প্রশ্নে হ্যাঁ বোধক মাথা নাড়ে মেহেক। টেবিল জুড়ে আবারও পিনপতন নীরবতা ভর করে। তন্মধ্যেই কলিং বেলের আওয়াজ ভেসে আসে। একজন সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দিতেই ভেতরে প্রবেশ করলো উদ্যান। তাকে দেখে চমকে উঠল মেহেক। মাহবুবা সুলতানা নিস্তেজ চোখে প্লেটের দিকেই তাকিয়ে আছেন। রেহানা বেগমও খুব একটা অবাক হয়েছেন বলে মনে হলো না। হাতে থাকা হেলমেটটা সোফার উপর ছুঁড়ে ফেলে দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো উদ্যান। কয়েক ধাপ উপরে উঠে থেমে গেল সে। পুনরায় নেমে এসে ডাইনিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। টেবিলের ওপর চোখ বুলিয়ে উৎসুক গলায় বলল, Wow, the food looks really tempting. Smells great too. I think I should taste it. একটা চেয়ার টেনে ধপ করে বসে পড়ল উদ্যান। সে বসার সঙ্গে সঙ্গে আবহাওয়া পরিবর্তন হয়ে গেল। এতক্ষণ যাবৎ বেখেয়ালি থাকা মাহবুবা সুলতানাও হতভম্ব হয়ে তাকিয়ে আছেন উদ্যানের দিকে। যে ছেলেটা এই বাড়িতে থাকাকালীন নিজের রুমে একা একা বসে খাবার খেয়েছে, সেই ছেলেটা নিজে থেকেই তাদের সাথে এক টেবিলে খেতে বসে পড়েছে, তাও আবার আবেশের সাথে ফুল পালিয়ে যাবার 3 মাস পর এসে। শুধু মাহবুবা সুলতানাই নয়, রেহানা বেগম আর মেহেকও বড় বড় চোখে তাকিয়ে আছে উদ্যানের দিকে। তাদের চাহনি টের পেয়ে হালকা হাসলো উদ্যান। তার সেই হাসি দেখে শ্বাস নিতে ভুলে গেল তিনজনেই। উদ্যান এবার গলা পরিষ্কার করে বলল, আমি জানি আমার রূপ বেড়ে গেছে, তাই বলে এভাবে তাকিয়ে থাকবেন না। লজ্জা লাগে আমার। ধাক্কার উপর ধাক্কা খেয়ে বিস্ময়ে বিমোর হয়ে বসে আছে তিনজনই। প্লেটে খাবার বেড়ে তাদের রিয়েকশন উপভোগ করতে করতে খাবার খাচ্ছে উদ্যান। এক পিস মাংসের টুকরো মুখে নিয়ে ভ্রু কুচকে তাকায় উদ্যান। মেহেকের উদ্দেশ্য বলে, নজর লাগিয়ে দেবেন দেখছি। দৃষ্টি সংযত করুন, নইলে প্রেমে পড়ে যাবেন। আমি কিন্তু বিবাহিত, প্রেম করতে পারবো না। কথাটা শুনে কেঁপে ওঠে মেহেক। তার কাশির শব্দে হুঁশ ফেরে মাহবুবা সুলতানা আর রেহানা বেগমের। অস্বস্তি লুকাতে দুজনেই পানি এগিয়ে দেয় মেহেকের দিকে। কার দেওয়া পানিটা নেবে সেটা ভেবেই এবার দ্বিধায় পড়ে যায় মেহেক। তাদের কাণ্ড কারখানা দেখে উদ্যানের ঠোঁটের কোণের হাসি পরিধি বিস্তৃত হলো। আমাকে ইমপ্রেস করার জন্য সবাই দেখছি নাটক শুরু করে দিয়েছে। যেখানেই যাচ্ছি সেখানেই এন্টারটেইনড হচ্ছি। তবে সত্যি বলতে আমাকে শুধু একটা জিনিসই ইমপ্রেস করতে পেরেছে, আর সেটা হলো থেমে যায় উদ্যান। এদিকে পুরো কথাটা শোনার আশায় চেয়ে আছে তিনজনেই, কিন্তু উদ্যান তো তাদের অবস্থা দেখে বেশ মজা পাচ্ছে। তাই সে বাকি কথাটুকু আর বলল না। হাত ধুয়ে পানি খেয়ে নিল, তারপর ঢেকুর তুলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। যাওয়ার আগে বলে গেল, খাবারের জন্য ধন্যবাদ। নাইট ক্লাবে ঢুকতেই রিদমের মুড ফ্রেশ হয়ে যায়। এই জন্যই তো সে এত লাইক করে এই জায়গাটাকে। সোলার এস্টেটের সবাই যে যার মতো ব্যস্ত আছে আজকে, তাই রিদমও সেই সুযোগে চলে এসেছে ক্লাবে। কাউন্টারের দিকে এগিয়ে যেতেই কয়েকজন পরিচিত মেয়ে এসে রিদমের সাথে ঢলাঢলি করতে শুরু করলো। তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলো না রিদম, উল্টো সব কয়টা মেয়েকে একসাথে সামনে ড্রিঙ্কস অর্ডার করলো। আজকে আমার সাথে চলো বেবি। একটা মেয়ে রিদমের গলা জড়িয়ে ধরে বলল। রিদম রাজি হতেই যাবে তার আগেই আরেকটা মেয়ে বলে ওঠে, না রিদম বেবি আজকে আমার সাথে যাবে। ব্যাস লেগে যায় যুদ্ধ। তাদের যুদ্ধে অতিষ্ঠ হয়ে রিদম হাত উঠিয়ে বলে, তোমরা এক কাজ করো, ওই ফাঁকা জায়গাটায় গিয়ে চুলোচুলি করো। যে সবচাইতে বেশি চুল ছিঁড়তে পারবে আজকের রাতটা রিদম তার সাথেই কাটাবে। রিদমের কথায় সেখানেই চুলোচুলি লেগে যায়। মেজাজ খারাপ হয়ে যায় রিদমের। এই মেয়েগুলো তার মুডের 12টা বাজিয়ে দিচ্ছে। যে করে হোক এদের সরাতেই হবে। কথাগুলো ভাবতে ভাবতেই এদিক সেদিক তাকালো রিদম। অদূরে বসে থাকা একটা মেয়েকে দেখিয়ে দিয়ে বলল, আমি ডিসাইড করে ফেলেছি, আজকের রাতটা আমি ওই মেয়েটার সাথে কাটাবো। সো আজকের মতো বিদায় হও তোমরা।
মেয়েগুলো একে অপরের দিকে রাগে চোখে তাকিয়ে মুখ পাকিয়ে চলে গেল। এতক্ষণ পর স্বস্তির শ্বাস ফেলল রিদম। ড্রিঙ্কস হাতে নিয়ে সামনে তাকাতেই দেখলো একটু আগে সে যে মেয়েটাকে দেখিয়ে দিয়েছে সেই মেয়েটা কাটকাট চোখে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে দেখে বিষম খেলো রিদম, কারণ এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। এই মেয়ে হচ্ছে ইন্সপেক্টর উর্বি, মিসেস উর্বি সেন। তখন উর্বি উল্টো দিকে ঘুরে থাকায় চেহারা দেখতে পায়নি রিদম। উর্বিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে অজান্তেই ভয় পেয়ে গেল রিদম, কিন্তু উর্বি কোনো কিছু বলল না। নির্বিঘ্নে হাতে থাকা ড্রিঙ্কসে চুমুক দিতে লাগলো। রিদম ভাবলো উর্বি হয়তো চিনতে পারেনি তাকে, তাই সেও খুব একটা মাথা ঘামালো না। ঘড়ির কাঁটায় রাত 12:31। ক্লাবের ভেতর আজকে একজন সিঙ্গার এসেছে, তাকে ঘিরে সবাই মেতে আছে। রিদমও আজকে কোনো মেয়ের সাথে পার্সোনাল রুমে যায়নি, এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছে। এর পেছনে তেমন কোনো কারণ নেই। মাঝে মাঝেই রিদম এখানে এসে শুধুমাত্র সময় কাটায়, সব সময় মেয়েদের সাথে রাত কাটায় না। হঠাৎ কারো চিৎকারে রিদমের ভাবনায় বিঘ্ন ঘটে। ঘুরে তাকায় পেছনের দিকে, দেখতে পায় দুজন ছেলের সাথে দাঁড়িয়ে আছে উর্বি। এক হাতে জুতো, আরেক হাতে সাইড ব্যাগ। উর্বিকে দেখেই বোঝা যাচ্ছে পুরো দস্তুর মাতাল অবস্থায় আছে সে। সামনে দাঁড়িয়ে থাকা ছেলে দুটো একেবারে উর্বির উপর হামলে পড়ে কথা বলছে। উর্বি না পেরে আবারও জুতো দিয়ে বাড়ি মেরে দেয় ছেলেটার গালে। আমি ইন্সপেক্টর উর্বি, ভেবেচিন্তে কথা বলবি বাল। উর্বির আক্রমণাত্মক আচরণে ছেলে দুটো এবার উর্বির হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। সব বের করছি, চল আমাদের সাথে। ছেলে দুটো দু কদম এগোতেই রিদম এসে সামনে দাঁড়ায়। রিদমকে দেখে দুটো ছেলেই ভদ্র গলায় বলে, স্যার, এই মেয়েটা চরম লেভেলের অসভ্য। আজকের প্রথম বুকের উপর এসেছে হাত বেঁধে এখানে, ঠায় দাঁড়িয়ে রইল রিদম। তাকে এসেই আমার একভাবে গালে জুতা দাঁড়িয়ে মেরেছে। থাকতে দেখে কপালে গাঢ় ভাঁজ পড়ল ছেলে দুটোর। রিদম আঙুলের ইশারায় ছেলে দুটোকে চলে যেতে বলল। ছেলে দুটো কিছু বলার জন্য মুখ খুলতেই রিদম চোখ রাঙিয়ে তাকায়। সাথে সাথে ছেলে দুটো ঢোক গিলে পিছিয়ে যায়। উর্বি চিনে উঠতে পারে না রিদমকে। মাত্রাতিরিক্ত অ্যালকোহল সেবনে চোখ ঝাপসা দেখছে। সে মনে করে রিদমও হয়তো ওই ছেলেগুলোর সাথেই আছে। কথাটা ভেবে হাতে থাকা জুতোটা রিদমের উদ্দেশ্যে উঠায় উর্বি। হকচকিয়ে গেলেও উর্বির হাত ধরে ফেলে রিদম। বিক্ষিপ্ত গলায় বলে, কন্ট্রোল ইউর সেলফ মিসেস উর্বি সেন। উর্বি সেন সম্বোধনে স্তব্ধ হয়ে যায় উর্বি। ঠোঁট ফুলিয়ে বলে, আমি মিসেস উর্বি সেন নই, মিস উর্বি রায়। বলেই ফ্লোরের ওপরে বসে পড়ে উর্বি। রিদম অবাক চোখে তাকায় উর্বির দিকে। মেয়েটা উল্টো পাল্টা বলছে, কিন্তু মাতাল অবস্থায় তো কিছু কিছু মানুষ সত্যি কথাই বলে ফেলে। রিদম বেশি কিছু ভাবতে পারল না, তার আগেই শব্দ করে কেঁদে ওঠে উর্বি। কিছুক্ষণ পর অভিন্ন টেবিলের পাশাপাশি চেয়ারে বসে আছে রিদম আর উর্বি। রিদম আর চোখে তাকিয়ে আছে উর্বির দিকে। মেয়েটাকে এতটা আগোছালো রূপে দেখবে ভাবতেও পারেনি রিদম। কেঁদে কেটে চেহারার বেহাল দশা বানিয়ে ফেলেছে। রিদম প্রচুর ধৈর্য সহকারে উর্বির জীবন বৃত্তান্ত শুনছে। মেয়েটা শুধু তার স্বামী তাকে ডিভোর্স দিয়েছে সেসবই বলছে। এক কথা বারবার বলছে, তবুও রিদম বিরক্ত হচ্ছে না। উল্টো উর্বির কথা বলার ধরনে মুগ্ধ হচ্ছে। মেয়েটার চুলগুলো এলোমেলো, চোখের নিচে কালো দাগ, ফ্যাকাশে চেহারাটাও যেন কোনো একভাবে আকৃষ্ট করছে রিদমকে। আমাকে ডিভোর্স দিয়ে দিল, বিনা দোষে আমার গায়ে ডিভোর্সির তকমা লাগিয়ে দিল। আমার মা বাবা আমার সাথে কথা বলে না, যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তাদের মতে ডিভোর্সি মেয়েদের মুখ দেখাও যে অকল্যাণের। আমার জন্য নাকি আমার বোনের বিয়ে হবে না, সেই জন্য। কেঁদে উঠল উর্বি, আর কিছু বলতে পারল না। রিদম নিশ্চুপ হয়ে বসে রইল। হঠাৎ করে অনুভব করলো উর্বি তার কাঁধের ওপর মাথা রেখেছে। জায়গাতেই জমে গেল রিদম। আশেপাশের কোলাহল চাকচিক্য যেন মুহূর্তেই ম্লান হয়ে থমকে গেল রিদমের দৃশ্যপটে। ফুলের ছবির সামনে অনেকক্ষণ যাবৎ বসে আছে উদ্যান। স্পাই ক্যামেরাতে ততটা পরিষ্কারভাবে দেখা যায় না, তাই এই পর্যায়ে ভালোভাবে দেখে নিচ্ছে। কিন্তু যতবারই সে ফুলের ছবির দিকে তাকায়, ঠিক ততবারই তার দৃষ্টি ঘুরে ফিরে আটকে যায় ফুলের ঠোঁটের উপরে থাকা তিলটাতে। কোনো প্রকারেই চোখ সরাতে পারে না। ব্যাপারটা বুঝতে পেরে ঢোক গিলে চোখ বন্ধ করে নিল উদ্যান।
বসা থেকে উঠে ফুলের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। বইগুলো অত্যন্ত পরিপাটি ভঙ্গিতে গুছিয়ে রাখা টেবিলের ওপর। মনের ভাবনাগুলোকে উপেক্ষা করার চেষ্টায় আনমনেই বই পুস্তক ঘাঁটতে লাগলো উদ্যান। বেশ কিছুক্ষণ ঘাটাঘাটি করে চোখে পড়ল একটি ডায়েরি। থেমে গেল উদ্যান। বইয়ের আড়াল থেকে টেনে বের করলো ডায়েরিটা। গোলাপি রঙা ডায়েরিটার ওপর ইংরেজিতে লেখা। দ্য সিক্রেটস অফ ফ্লাওয়ার। লেখাটি থেকে কৌতূহলী হয়ে পড়ে উদ্যান। আলতো হাতে ডায়েরিটা খুলে প্রথমে পৃষ্ঠায় চোখ বুলায়। সেখানে লেখা ছিল, ডোন্ট টাচ ইট উইদাউট ফ্লাওয়ার্স পারমিশন। লোকটি দেখে মুখ বাঁকালো উদ্যান। বিড়বিড় করে বলল, ড্রেসিং রুমে বসে দেয়ালকে চোখ বন্ধ করতে বলছো? ভেরি রিডিকুলাস। আমি কে সেটা ভুলে যেও না। ভুল, এই জন্মে আমি বিহীন তুমি কিন্তু অস্তিত্বহীন। কেটে গেছে 2 দিন। আজকে ফুলের ভর্তি পরীক্ষা। কিছুক্ষণ আগেই পরীক্ষা শেষ হয়েছে। হল থেকে বের হতেই ফুল দেখল আবেশ দাঁড়িয়ে আছে। সেদিন পায়ে ভালোই ব্যথা পেয়েছিল আবেশ। এখন পর্যন্ত স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না। কিরে, পরীক্ষা কেমন হয়েছে? আবেশের প্রশ্নে মুচকি হাসে ফুল। খুব ভালো হয়েছে, ইউনিভার্সিটিতেই চান্স পাবো দেখো। তাহলে তো তোকে মিষ্টিমুখ করাতে হচ্ছে। বলেই পকেট থেকে চকলেট বের করলো আবেশ। নিজের ফেভারিট চকলেট দেখে ফুলের চোখে আনন্দের ঝিলিক খেলে গেল। চকলেটটা হাতে নিয়ে মৃদু লাফিয়ে উঠে বলল, থ্যাংক ইউ আবেশ ভাই। ফুলের হাসি হাসি মুখখানা দেখে আবেশের মনেও প্রশান্তি ছেয়ে যায়। চকলেটের প্যাকেট খুলে ইতিমধ্যেই মুখে পড়েছে ফুল। আবেশ এক দৃষ্টিতে তাকিয়েছে ওর দিকে। পরপর দুটো খালি রিকশার সামনে দিয়ে চলে গেলেও আবেশ খেয়াল করলো না। এবার খাওয়া বাদ দিয়ে আবেশের দিকে তাকায় ফুল। সরি, তোমাকে না দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আবেশের দৃষ্টি অনুমান করতে পেরে অপ্রস্তুত হয়ে পড়ে। অস্বস্তি লুকাতে চকলেট এগিয়ে দিয়ে আবেশের দিকে। ফুলের কথায় হুঁশ ফেরে আবেশের। ফুলের হাতে থাকা চকলেটের দিকে তাকিয়ে শুষ্ক ঢোক গেলে ভ্রু কুঁচকে যায় ফুলের। নিজ হাতের দিকে তাকিয়ে থতমত খেয়ে গেল। নিজের কামড়ে খাওয়া চকলেট কিনা আবেশকে অফার করেছে। তড়িৎ পেকে কামড়ে খাওয়া অংশটুকু ভেঙে ফেলে ফুল। বোকা বোকা হেসে বলে, এবার খাও। ফুলের এহেন কাণ্ডে আবেশের ঠোঁটের কোণেও হাসি ফুটে ওঠে। চকলেট নেওয়ার জন্য হাত বাড়ায় আবেশ, কিন্তু ফুলকে চমকে দিয়ে অন্য হাতের ভাঙা অংশটুকুই টেনে নিয়ে মুখে ঢুকিয়ে দেয়। বিস্ময়ে হা হয়ে যায় ফুল। হ্যাপিতোষ করে উচ্চারণ করে, এটা কি করলে? হাত দিয়ে মুখ থেকে শব্দ করে হেসে উঠল আবেশ। আরেক হাত নেড়ে একটা রিকশা থামিয়ে উঠে বসে। ফুল তো এখনো নিজের হাতের দিকেই তাকিয়ে আছে। তাড়াতাড়ি উঠে বস, গিয়ে রান্না করতে হবে। আরিফ ভাই ঢাকা থেকে ফিরে এসছে, রাতে আমাদের সাথে ডিনার করবে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে ফুল অবাক হয়ে গেল। কি হলো, উঠ না। মাথা থেকে অবান্তর চিন্তা ভাবনা দূরে সরিয়ে রিকশায় উঠে বসলো ফুল। রাত 9টা। রান্না করা সবগুলো খাবার টেবিলের ওপর রাখছে ফুল। তাকে সাহায্য করছে আবেশ। ফুল, তুই চুপ করে বসবি? ফুলের হাত থেকে তরকারির বাটিটা কেড়ে নিয়ে আবেশ নিজেই সেটা টেবিলের ওপর রাখলো। তারপর ফুলের হাতের আঙুলে নিজের আঙুল ঠেকিয়ে মুখ ফুলিয়ে বলল, কতখানি কেটে গেছে? মৃদু হাসলো ফুল। হাত সরিয়ে বলল, কতখানি কাটেনি আবেশ ভাই, একটুখানি কেটেছে। তুমি এমন করছো যেন আমার পুরো আঙুলটাই কেটে আলাদা হয়ে গেছে। তোর এই হলিপনা আমার মোটেও ভালো লাগে না ফুল। বলতে বলতে ফুলকে জোরপূর্বক চেয়ারে বসিয়ে দিল আবেশ। তারপর ড্রয়িং রুমে বসে থাকা আরিফকে ডেকে একসাথে খেতে বসলো। প্লেটের দিকে তাকিয়ে আঙুলের বাঁধন খুলতে লাগলো ফুল। বটি দিয়ে মাছ কাটতে গিয়ে ডান হাতের আঙুল কেটে গেছে ফুলের। খুব বেশি কাটেনি। আঙুলের বাঁধন খুলতে দেখে চোখ রাঙায় আবেশ। এই কি করছিস, খুলছিস কেন? বিরক্তিতে চবর্গেও শব্দ উচ্চারণ করলো ফুল। আরে না, ফুলে খাবো কিভাবে? আমি খাইয়ে দিচ্ছি। বলেই ভাত মাখতে লাগলো আবেশ। অন্য চেয়ারে বসে থাকা আরিফ তাদের দুজনের ভালোবাসা দেখে হাসলো একটু। ফুলের তো অনেক অস্বস্তি লাগছে, তার উপর আরিফকে নাকি ভাবছে, সেসব ভেবেও লজ্জা মেয়ে যাচ্ছে। দেখি, হা কর। এক লোকমা ভাত নিয়ে ফুলের ঠোঁটের সামনে ধরল আবেশ। ফুল একবার আর চোখে আরিফের দিকে তাকায়। লোকটার বয়স বেশি হবে না, আবেশের সমবয়সী কিংবা 2-1 বছরের বড় হতে পারে। কি হলো, হা করছিস না কেন? বাচ্চাদের মতো গল্প শুনিয়ে খাওয়াতে হবে নাকি? লজ্জায় ফুলের ঠোঁট কাঁপছে। হালকা হা করে ভাতটুকু মুখে ঢুকিয়ে নিল।
স্ক্রিনের সামনে আয়েশি ভঙ্গিতে বসে তাদের ডিনারের দৃশ্য দেখছে উদ্যান। এক হাতে তানের মাথা বুলিয়ে দিচ্ছে, আরেক হাতে গোলাপি রঙা ডায়েরিটার পৃষ্ঠা উল্টাচ্ছে। সবুজ ডিম লাইটের আলোয় রুম জুড়ে এক ধরনের স্নিগ্ধতা বিরাজ করছে। বটগাছ আকৃতির টেবিল ল্যাম্পের আলোয় ডায়েরির লেখায় চোখ বোলাতে অসুবিধা হচ্ছে না উদ্যানের। ডায়েরির এক পৃষ্ঠায় এসে থেমে যায় উদ্যান। বিড়বিড় করে উচ্চারণ করে, আমি অন্য কারো হাতে খাবার খেতে লাইক করি না, নিজের মায়ের হাতেও না। হাত কেটে গেলেও চামচ দিয়ে খাওয়া আমার জন্য অধিক স্বাচ্ছন্দ্যের। তবে এসব আমি কাউকে বলতেও পারি না। মা মামি আমাকে অনেক দিন খাইয়ে দিয়েছে, আমি তাদেরকে না করতে পারিনি। লেখাটা পড়ে ক্রূর হাসল উদ্যান। ব্যঙ্গ করে লেখাটা বারবার পড়তে লাগলো। কয়েক লোকমা খাওয়ার পরেই যেন পেট ভরে গেছে ফুলের। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে ওঠে, আমার না আবেশ ভাই, পেট ভরে গেছে। ফুলের অভিব্যক্তি দেখে মুখ কুঁচকে যায় আবেশের। মাত্র 3 লোকমা খেয়েছিস। পেটে হাত রেখে অন্যদিকে ঝুঁকে গেল ফুল। মিহি গলায় বলল, আর সম্ভব না, আমি গেলাম। কোনো দিকে আর তাকালো না ফুল। মাথার ওড়না ঠিকঠাক করে বড় বড় পা ফেলে নিজের রুমে চলে গেল। তার যাওয়ার দিকে তাকিয়েই আছে আবেশ। আরিফের কথায় আবেশের মুখাবয়ব ফ্যাকাশে হয়ে গেল। আরিফ আর তার বাবা আকরাম হোসেনকে আবেশ এই ব্যাপারে জানিয়েছে। প্রথম প্রথম তারাও ফুল আর আবেশকে স্বামী স্ত্রী হিসেবেই জানত। ধীরে ধীরে বিশ্বস্ত হবার পর আবেশ জানিয়ে দেয় সে আর ফুল কাজিন, স্বামী স্ত্রী নয়। আর ফুলের সাথে তার বড় ভাইয়ের বিয়ে হয়েছিল। সে সাথে উদ্যানের আচরণ সম্পর্কেও জানিয়ে দিয়েছে আবেশ। সবকিছু জেনে তারা আবেশকে সাহায্য করবে বলে আশ্বস্ত করে। নিকাহনামা নিয়ে আমি কালকে আবারও যাব রেজিস্ট্রারের কাছে। যে কোনো উপায়ে ফুলের ডিভোর্স করাতেই হবে। দরজার অপর পাশ থেকে আবেশের কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যায় ফুল। দরজার সাথে পিঠ থেকে বসে পড়ে মেঝেতে। কোনো কিছুই যেন অনুভব করতে পারছে না। দম বন্ধ হয়ে আসছে। কি যে চায় নিজেও জানে না। ফুলকে হাঁটুতে মুখ গুজে বসে থাকতে দেখে ডায়েরিটা বন্ধ করে রাখে উদ্যান। বুঝতে পারে আজকের মতো ফুল আর বের হবে না রুম থেকে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বেজে 23 মিনিট। খাট থেকে নেমে দাঁড়ায় উদ্যান। ধীর পায়ে এগিয়ে যায় বুক সেলফের দিকে। এই বুক সেলফ আগে ছিল না, 2 মাস আগে আনিয়েছে। সেলফ থেকে একটা বই বের করে হাতে নেয় উদ্যান। পেছন ঘুরে খাটের দিকে তাকিয়ে দেখে তান ঘুমিয়ে গেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে হাঁটতে হাঁটতে ব্যালকনি লাউঞ্জে এসে থামে উদ্যান। লাইট অন করে বসে পড়ে কাউচে। পা তুলে রাখে সামনে থাকা কাচের টেবিলের উপর। বইটার নামের উপর এক নজর তাকায় উদ্যান। বড় বড় অক্ষরে লেখা, ডিসকার্টেস এরর। নামের দিকে বিশেষ পাত্তা দেয় না উদ্যান। নির্বিঘ্ন চিত্তে বইটা খুলে পড়তে থাকে। পরের দিন সন্ধ্যার পর আবেশ ফুলকে নিয়ে আবারও আসে রেজিস্ট্রারের কাছে। নিকানামা পর্যবেক্ষণ করে রেজিস্ট্রার সাহেব গম্ভীর মুখে বলেন, এখানে তো স্পষ্ট লেখা আছে ফুল চাইলেও কখনো স্বামীকে ডিভোর্স দিতে পারবে না। চোখ বন্ধ করে নিল আবেশ। এখানে আসার পূর্বে নিকানামার সবগুলো পয়েন্ট খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করেছে সে। আবেশ বুঝতে পারল এবার আর লুকিয়ে চুকিয়ে কিছু করার অবকাশ নেই। বিষয়টা খোলাসা করে রেজিস্ট্রারের হেল্প নিতে হবে। ভাবনা মোতাবেক নিজেকে প্রস্তুত করতে লাগলো আবেশ। পাশের চেয়ারেই একভাবে বসে আছে ফুল। নীরব শ্রোতা হয়ে বসে থাকা ছাড়া আর কি বা করবে সে। কিছু সময় নিয়ে আবেশ বলতে শুরু করলো, অ্যাকচুয়ালি আমার আপনার সাথে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে এই বিষয়ে। আগ্রহ প্রকাশ করলেন রেজিস্ট্রার সাহেব। জি বলুন। ফুলের দিকে একবার তাকায় আবেশ। মাথা নেড়ে সম্মতি জানায় ফুল। তপ্ত শ্বাস ফেলল আবেশ। শান্ত গলায় বলল, প্রায় 15 বছর পর হঠাৎ করেই আমার বড় ভাই দেশে ফিরে আসে। সে মেক্সিকোতে ছিল। তাকে যখন দেশের বাইরে পাঠানো হয়েছিল তখন আমার বয়স 7 বছর ছিল। আমার বেশি কিছু মনে নেই, শুধু এইটুকুই মনে আছে যে উগ্র বদমেজাজি আক্রমণাত্মক স্বভাবের হওয়ায় তাকে মেজো খালার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। হয়তো সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। পরবর্তীতে মায়ের থেকে জেনেছিলাম চিকিৎসার জন্যই তাকে খালার কাছে পাঠানো হয়েছে। আমার বাবার ব্যাপারেও কোনো কিছুই আমার মনে নেই। সব কিছুই কেমন যেন একটা ধোঁয়াশা। মন দিয়ে আবেশের কথাগুলো শুনেছেন রেজিস্ট্রার। ফুলও শুনেছে, যদিও সে এই সম্পর্ক জানে আবেশের থেকেই জেনেছে। টেবিল থেকে পানির গ্লাস হাতে নিয়ে কিছুটা পানি খেয়ে নেয় আবেশ। এই ব্যাপারে ভাবতে গেলেই কেমন যেন অস্থির অস্থির লাগে। 5 মাস আগে সঙ্গে করে এক বিদেশিনীকে নিয়ে আসে আমার ভাই। গার্লফ্রেন্ড হিসেবে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আমি আগ বাড়িয়ে পরিচিত হতে গেলে আমাকে কৌশলে এড়িয়ে যায়, কোনো প্রকার কথা বলে না। এদিকে আমি তো ভাইকে পেয়ে মহা খুশি।
তার আগে পিছে ঘুরঘুর করে কথা বলতে চাইতাম, কিন্তু সে সুযোগ দিত না। এরই মাঝে আমার মা এসে অদ্ভুত এক আদেশ জুড়ে দিল। বলল, উদ্যানের সাথে কথা বলতে যাবি না, বুঝিসই তো বিদেশ থেকে এসছে, এসব নাটকেপনা পছন্দ করে না। মায়ের কথায় খুব ব্যথিত হয়েছিলাম সেদিন, তবুও নিজের ভাবমূর্তি অটল রাখার প্রয়াসে শক্ত গলায় বলেছিলাম, আগ বাড়িয়ে কথা বলতে আমার বইয়েই গেছে। বললাম না কথা, এত বছর যেমন কথা না বলেছিলাম, এখনও থাকতে পারবো, সমস্যা নেই। মুখে এসব বললেও ভিতরে ভিতরে আমি চাইতাম ভাইয়ের সাথে কথা বলতে। আবেশের কণ্ঠে অভিমান প্রকাশ পেল। ফুল বুঝতে পারল ভাইয়ের প্রতি আবেশের মনে প্রবল অনুরাগ লুকায়িত আছে। হয়তো অভিমান, অভিযোগ আর অবহেলা নিচে চাপা পড়ে আছে অনুরাগ নামের সুপ্ত অনুভূতিগুলো। আবেশের নরম কণ্ঠস্বর হঠাৎ করে রুক্ষ কণ্ঠস্বরে পরিণত হলো। তীব্র ক্ষোভ মিশিয়ে বলল, আমি সব সহ্য করে নিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে ফুলের প্রতি তার আচরণগুলো চোখে বাঁধতে লাগলো। বুঝতে পারলাম ওকে সহ্য করতে পারে না ডেভিলটা। হ্যাঁ, আমি তাকে ডেভিল উপাধিতে ভূষিত করেছিলাম। আমার মা শুধু কথা বলতেই নিষেধ করেনি, ভাই সম্বোধনেও করার নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ডেভিলটা ফুলকে রীতিমতো টর্চার করতো। আমি বুঝতে পারতাম না কেন সে এমন করে, আর না তো তাকে আটকাতে পারতাম। আমার মা সব কিছু সহ্য করে নিত, আমাকে প্রতিবাদও করতে দিত না। ভেবেছিলাম কিছুদিন দেশে থেকে আবার মেক্সিকোতে ফিরে যাবে মানুষ রূপে থাকা ডেভিলটা, আগের মতো প্রাণ খোলা হয়ে যাবে ফুল, হাসতে ভয় পাবে না। এরই মাঝে ডেভিলটা ঘোষণা করলো সে বিয়ে করবে তার গার্লফ্রেন্ডকে। বিয়ে করবে ভালো কথা, রাজি হলো সবাই। বিয়ের দিন তারিখ ঠিক হলো 1 সপ্তাহ পর। সব কিছু ঠিকঠাক চলছিল, বিপত্তি বাদে বিয়ের দিন গায়ে এলোদের সময় হঠাৎ করেই তার হবু বউ বেঁকে বসে, বাড়ি থেকে পালিয়ে যায়। ডেভিলটা তো রাত থেকেই উধাও ছিল। বিয়ের কিছুক্ষণ পূর্বে বাড়িতে এসে আবদার করে বসলো সে ফুলকে বিয়ে করবে। কি নির্ধারণ আবদার ছিল তার, হ্যাঁ? তারপর মাকে কি বলেছে না বলেছে জানি না, মাও ছেলের আবদার পূরণে হম্বি তম্বি করে ফুলকে রেডি হতে বলল। এক নিঃশ্বাসে বলে দম নিল আবেশ। ফুল অবুঝ দৃষ্টিতে তাকিয়ে আছে আবেশের দিকে। ঢোক গিলে গলা ভিজিয়ে আবারও বলতে শুরু করে আবেশ, যেন তেন উপায়ে সেদিন ফুলকে বিয়ে করে নিয়েছিল ডেভিলটা। আমার মনে হয় মা আর ফুপিকে হুমকি ধামকি দিয়েছিল, যদিও অনেক চেষ্টা করেও কারণ উদ্ঘাটন করতে পারিনি আমি। এখন অবধি বুঝে উঠতেই পারলাম না ঠিক কিসের ভয়ে মা আর ফুপি ফুলকে রাক্ষসের হাতে তুলে দিয়েছিল। এরপর শিকারের ন্যায় শিকারস্বরূপ ফুলকে নিজের গুহায় আটকে রেখেছিল ডেভিলটা। মানে ওনাকে নিয়ে চলে গিয়েছিল আপনার ভাই? প্রথমবারের মতো প্রশ্ন করলেন রেজিস্ট্রার সাহেব। এতক্ষণ যাবৎ সে যেন কাহিনীর মধ্যে একবারে ডুবে গিয়েছিলেন। উপর নিচ মাথা নাড়ে আবেশ। হ্যাঁ, পুরো 1.5 মাস ফুলকে আটকে রেখে পৈশাচিক নির্যাতন করেছে ডেভিলটা। হাস্যকর ব্যাপার হলো সেই 1.5 মাসের বেশিরভাগ সময়টাই ফুল হসপিটালে কাটিয়েছে। হসপিটালে কেন? উপর নিচ মাথা নাড়ে আবেশ। সাবলীল গলায় রেজিস্ট্রার সাহেব শুধালেন। তিক্ততা যেন মুহূর্তেই জেঁকে ধরল ফুলকে। বিষিয়ে উঠল শরীরের প্রত্যেকটা স্নায়ুকোষ। আবেশ ভুল কিছু বলেনি। সেখানে কাটানো 46 দিনের মধ্যে 24 দিনই ফুলকে হসপিটালে কাটাতে হয়েছে, কারণ নির্যাতনের কারণে ডেভিলটা ফুলকে এতটাই নৃশংসভাবে টর্চার করেছিল যে হসপিটালে পড়ে থাকা ছাড়া আর কোনো উপায়ই ছিল না। কথাটুকু বলে থেমে গেল আবেশ। সবকিছু শুনে শ্বাস ফেললেন রেজিস্ট্রার সাহেব। নিমজ্জিত কণ্ঠে বললেন, আমার মনে হয় ডেভিলটা অতটাও খারাপ ছিল না। অ্যাটলিস্ট ক্ষতস্থানে মলম লাগানোর জন্য হলেও নিজেই আবার হসপিটালে নিয়ে গিয়েছিল, কি বলেন? কথাটা বলে আহমক বনে গেলেন রেজিস্ট্রার। বুঝতে পারলেন এভাবে বলা ঠিক হয়নি। ফুলও আবেশ এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, চোখে মুখে নৈশব্দ বিস্ময়। খানিকটা সময় নিয়ে উঠে দাঁড়ায় আবেশ। বুঝতে পারে এখানে বসে সময় নষ্ট করে লাভ হবে না। এবার আইনের পথ ধরেই হাঁটবে সে। চল ফুল। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ফুল উঠতেই যাবে, তখন রেজিস্ট্রার সাহেব বললেন, আরে চলে যাচ্ছেন কেন? বসুন বসুন, আমার কাছে উপায় আছে। ঘাড় বাঁকিয়ে পেছনে তাকালো আবেশ। মুখে কিছুই বলল না। সত্যি বলতে লাস্ট কথা শুনে বিশ্বাস করতে পারছে না লোকটাকে। রেজিস্ট্রার সাহেবের কথা শুনে ধপ করে পুনরায় চেয়ারে বসে পড়ে ফুল। বাধ্য হয়ে আবেশও ফিরে আসে। বিরক্তি মাখা গলায় বলে, আপনার কাছে কি উপায় আছে বলুন দেখি। কাগজপত্র সরিয়ে রেখে টেবিলের উপর হাত রাখলেন রেজিস্ট্রার সাহেব। অতঃপর কণ্ঠ নিচু করে বললেন, উপায়টা বাস্তবায়ন করা কিছুটা সময় সাপেক্ষ হবে। আপনি রাজি? আবেশ কিছু বলার আগেই ফুল বলল, হ্যাঁ, আমরা রাজি। শুধু দেখবেন মনস্টারটা যেন আমাদের লোকেশন কোনোভাবেই জানতে না পারে। সেই বিষয়ে আপনারা একদম নিশ্চিন্ত থাকুন। সাপও মরবে আর লাঠিও ভাঙবে না।
বলেই উঠে দাঁড়ালেন রেজিস্ট্রার সাহেব। ডেস্কের ড্রয়ার থেকে বেশ খুঁজে খুঁজে একখানা কাগজ বের করে পুনরায় চেয়ারে বসলেন। আপনাকে খোলার প্রস্তাব রাখতে হবে, তারপর কিছুদিন পর স্বামী ডিভোর্স দিতে রাজি নেই দেখিয়ে নির্যাতনের আলামত শো করে ডিভোর্স দেওয়ার অনুমতি পেয়ে যাবেন। এবার কিছুটা স্বস্তি পেল ফুল। আবেশের কিছুটা সন্দেহ থাকলে এবার বিশ্বাস করে দেখবে। ঘড়ির কাঁটায় এখন রাত 12:30। থিয়েটারে বসে বসে হরর মুভি উপভোগ করছে সোলার এস্টেটের সদস্যবৃন্দ। সঙ্গে আছে পপকর্ন, চিপস আর কোল্ড ড্রিঙ্কস। আজ বহুদিন পর একসাথে বসে মুভি দেখার ফুরসত মিলেছে। এই কি মনে হয় রে, এরপরে কাকে মারবে আত্মাটা? সোহমের প্রশ্নে লুহাম চেপে ধরল তার হাত। লুহামের হাতের চাপে সোহমের হাত ছিঁড়ে যাবার উপক্রম। হ্যাঁ, আরে হাতির বাচ্চা, সর আমার উপর থেকে। আত্মাটা কাউকে মারার আগে না তুই আমাকেই মেরে ফেলবি। উফ, এই সরে বস, সরে বস। ওই চুপ থাক তোরা দুজন। রিদমের ধমকে লুহান বলল। আমার হিসু পেয়েছে, একটু যাবি আমার সাথে? লুহানের কথায় চমকিত নয়নে তার দিকে তাকায় অনি। বিদ্রুপ মিশিয়ে বলে, তুই হাতির বাচ্চার নামে কলঙ্ক, তুই একটা ভিতুর ডিম। আমি মোটেই ভীত নই, তোদের একা রেখে যেতে ভয় পাচ্ছি। যদি আত্মাগুলো স্ক্রিন থেকে বেরিয়ে এসে তোদের ঘাড় মোটকে খেয়ে নেয় তখন সব দোষ তো আমার ঘাড়েই পড়বে। আফটার অল আমি সবার বডিগার্ড। আত্মাদের ভয় না পেলেও মনস্টারকে আমি খুব ভয় পাই। তোদেরকে প্রোটেক্ট করতে ব্যর্থ হওয়ার অপরাধে মনস্টারটা আমাকে কাঁচা চিবে খাবে। ছি, তোকে কাঁচা তো দূর, দুনিয়ার বেস্ট শেফ যদি বেস্ট মশলাপাতি দিয়ে ফ্রাই করে তবুও খাবো না আমি। আচমকা উদ্যানের কণ্ঠ শুনে সবাই একসাথে দরজার দিকে তাকায়। দরজার সামনে বুকের উপর হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে উদ্যান। থিয়েটার রুমে উদ্যানকে দেখে বিস্ময়ে হাঁ হয়ে গেল সবাই। দরজা ভিড়িয়ে রেখে তাদের দিকে অগ্রসর হতে লাগলো উদ্যান। একদম সামনে এসে ধপ করে বসে পড়ল খালি একটা চেয়ারে। রিমোটটা হাতে নিয়ে মুভি চেঞ্জ করে দিতে দিতে বলল, আমাকে দেখা হয়ে গেলে বলিস, একসাথে বসে মুভি দেখবো। বিষম খেল সোহম। চোখ ডুলে আবারও তাকালো উদ্যানের দিকে। তাকে এমন করতে দেখে দ্রিম করে এক চাপড় মেরে দিল মেলো। কাঁধে হাত রেখে বেকুবের মতো মেলোর দিকে তাকায় সোহম। এই এই এই, তুই আমাকে মারলি কেন? হ্যাঁ, হাত দিয়ে নিজের চোখ ডলে মেলো বলল, তুই আমাকে ভেঙালি কেন? আমার চোখে একটু প্রবলেম আছে, মাঝে মাঝেই ঝাপসা দেখি, তাই চোখ পরিষ্কার করার উদ্দেশ্যে চোখ মালিশ করি। তুই তো ঠিকঠাক দেখিস, তবুও এমন করার মানে কি? মুখটাকে কাঁদে কাঁদে করে ফেললো সোহম। আমার কি দোষ বল? দেহ ইদানিং আমাদের সবার চোখে এমন ভাবে ধুলো দিচ্ছে যে মাঝে মাঝে চোখে ভুলভাল দেখছি বলে মনে হয়। এই তুই বল, এর আগে ওকে কখনো থিয়েটারে আসতে দেখেছিস? হ্যাঁ, আমি এখানে আসাতে তোদের প্রবলেম হলে তোরা বেরিয়ে যেতে পারিস, দরজা ওই দিকে। উদ্যানের কথায় মুখ বন্ধ করে গেল সবার। পুনরায় নিজেদের সিটে বসে পড়ল। সোমকে টেনে টুনে লুহান নিয়ে গেল ওয়াশরুমের দিকে। রিমোটের বাটন প্রেস করে একটা মুভির নাম টাইপ করতে লাগলো উদ্যান। বাকিরা আর চোখে তার দিকেই তাকিয়ে আছে। 10 মিনিটের মধ্যেই নতুন একটা মুভি শুরু হলো থিয়েটারের স্ক্রিনে। ততক্ষণে লুহান ও সোহমও ফিরে এসেছে। প্রত্যেক সদস্য আটসাট হয়ে বসেছে। যতই হোক উদ্যানের ইচ্ছানুযায়ী মুভি দেখতে চলেছে তারা। ব্যাপারটা মোটেও হালকাভাবে নেওয়া যাবে না। কে বলতে পারে? মুভি দেখার পর উদ্যান প্রশ্ন জিজ্ঞেস করে বসলো, নায়িকার মুখে কয়টা দাঁত ছিল, ভিলেনের চোখের রং কি ছিল, পরিশেষে মুভিটার শিক্ষণীয় দিকগুলো ব্যাখ্যা করো। সেসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হলেও পুরোটা মুভি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। মুভি শুরু হওয়ার মিনিট 2 হয়েছে। এরই মধ্যে অনিলা ফিসফিস করে অনির কানে কানে জিজ্ঞেস করলো, এটা কি মুভি গো? অনির পাশের সিটে বসে থাকা উদ্যান শীতল গলায় উত্তর দিল, বরবাদ। সময় নামের বটবৃক্ষ থেকে ঝরে গেছে 4টি মাস। ড্রয়িং রুমে থাকা সোফায় বসে আছে ফুল ও আবেশ। এখন সময় রাত 10:30। অন্যদিকে এই সময়টাতে তারা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে থাকলেও আজকের দৃশ্যপট ব্যতিক্রম। ফুলের হাতে খুব যত্ন সহকারে মেহেন্দি দিয়ে দিচ্ছে আবেশ। ওর সম্পূর্ণ মনোযোগ মেহেন্দির ডিজাইন ফুটিয়ে তোলার নিবদ্ধ। গত 2 ঘন্টা যাবৎ একভাবে বসে থেকে কোমর ধরে গেছে ফুলের।